ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। শুরুতেই ইলিয়াস খান, একটু আপনার কাছে আসতে চাই। আজকের আলোচিত সংবাদ নিয়ে কথা বলতে চাই। হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভের পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম স্থগিত, কলকাতা শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুর। 1971-এর পর 2025 ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এত অবনতি কখনো লক্ষ্য করেছেন কিনা? উন্নতির কোনো দিক নির্দেশনা থাকলে আপনার কাছে মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক তপন ভাই এবং অনুষ্ঠান যা দেখছেন। না, উন্নতি তো আমরা চাই, আমরা তো বারবার বলে এসেছি। বিশেষ করে গত বছর 5ই আগস্টের পরে ভারতের সাথে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হয়েছে। আমরা তো সেটা উন্নতি চাই, কিন্তু ভারত একপাক্ষিক ভাবে আমাদের সাথে সম্পর্ক খারাপ করছে। আপনি দেখবেন যে তারা আসলে বাংলাদেশের একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল, বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে তারা কিন্তু কোনো সম্পর্ক রাখেনি। যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আপনি দেখবেন তাদের প্রতিটি প্রতিবেশী, যেমন ধরুন পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র বলা হয়, চীনের সাথে সম্পর্ক নেই, নেপালের সাথে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে সম্পর্ক ভালো না। ইভেন ছোট্ট একটি দেশ মালদ্বীপ, সেখানেও কিন্তু ভারত বিরোধীরা ক্ষমতায়, শ্রীলঙ্কায় ভারত বিরোধীরা ক্ষমতায়। বাংলাদেশে তাদের একটি দল ছিল, সেই দলটির সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, সেই শাসনকালে যে অন্যায় অত্যাচার হয়েছে, গুম হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, তখন কিন্তু তারা সেই দলটিকে কি বলে যে একদম ব্লাঙ্ক চেক দিয়ে রেখেছিল। তারা ক্ষমতায় থাকতে যা করবে ভারত সাপোর্ট করে যাবে। আপনি দেখবেন যে ভারতের নির্বাচন কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য সবসময় দেখেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের নির্বাচনটি রাতে হয়েছে, ডামি ভোট হয়েছে, ভোট ছাড়া নির্বাচন হয়েছে, সেগুলো তারা অব্যাহতভাবে সাপোর্ট করে গেছে। এবং দেখুন যে গত 5ই আগস্টের পর যারা ভারতে যেসব খুনিরা পালিয়ে গেছে, যেসব অত্যাচারকারীরা পালিয়ে গেছে, ইভেন এখনো বড় বড় অপরাধ করে পালিয়ে যায়, তাদেরকে তারা কিন্তু সেখানে আশ্রয় দিচ্ছে। ফাঁসি আসামের সেখানে আছে, কিন্তু তারা কোনো এক করছে না। একে বাংলাদেশ থেকে বারবার চিঠি দেওয়া হচ্ছে খুনিদের ফেরত দেওয়ার জন্য। নিশ্চয়ই বাস্তবতায় আমরা সেটি লক্ষ্য করছি। আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন ইলিয়াস খান, সেটি হচ্ছে ভারত কেন শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক দলকেই সমর্থন করে যায়? আপনি নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার কথা বলছিলেন। প্রত্যেকটা দেশের সাথে ভারতের ভিন্ন রকম সমস্যা, কিন্তু বাংলাদেশের সাথে আসলে সমস্যাটা তো কোথায়? বাংলাদেশে কেন ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করে? এখানে কি পাকিস্তান কোনো ইস্যু আছে যে পাকিস্তানপন্থী কেউ হলে ভারত তাকে সমর্থন করবে না, এমন কোনো কিছু? কিংবা হচ্ছে বিএনপি তো একটা লিবারেল দল, শুধুমাত্র আওয়ামী লীগকেই কেন বেছে নেয় ভারত? আওয়ামী লীগ তো সেটা আওয়ামী লীগের কথাই আছে। আপনি জানেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে যা দিয়েছে, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, ভারতকে যা দিয়েছে কোনোদিন তারা ভুলবে না। নিশ্চয়ই আপনার মনে আছে সেই কথাটাই তারা বলেছিলেন। তারপর বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এই নতজানি পররাষ্ট্রনীতির কারণে গত সরকারে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে পেয়ে বসছে এবং সেটা অব্যাহত রাখতে চায়। সেই কারণে ভারত বাংলাদেশের সাথে একটি দলের সাথে সম্পর্ক রেখেছে, বাংলাদেশের মানুষের সঙ্গে রাখেনি। আপনি লক্ষ্য করবেন সাম্প্রতিক কালে ভারত বিরোধিতা ব্যাপকভাবে বেড়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। তারা কিন্তু দেখেছে, যেমন ধরুন ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে, যেমন ইলিয়াস আলকে গুম করে ফেলা হয়েছে, আবরার ফাহাদকে গুম করে মেরে ফেলা হয়েছে। সর্বশেষ আপনি দেখুন যে ওসমান হাদি, তাকে যারা গুলি করে হত্যা করেছে। ভারত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য এই ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটেছে, এমন মন্তব্য করছেন আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছে। আমি একটু তার কাছে যেতে চাই। সাইফুর রহমান তপন, আপনার কাছেও জানতে চাই, আপনার মন্তব্য একটু জানতে চাই। বাংলাদেশের সাথে ভারতের এত খারাপ সম্পর্ক কেন, এবং উত্তরণের যদি কোনো পরামর্শ থাকে একটু জানাবেন। না, এটার একটা ভিন্ন পার্সপেক্টিভ আছে। সেটা হলো যে ইলিয়াস ভাই যেটা বললেন যে ভারতের, প্রথমত ভারত প্রত্যেকটা দেশই তার জাতীয় স্বার্থটাকেই প্রাধান্য দেয়, এবং যে কারণে দেখবেন যে ভারতে বর্তমান সরকারের যে পররাষ্ট্রনীতি, অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই তাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সরকারের পলিসি থেকে তারা সরে এসছে।
কিন্তু একমাত্র বাংলাদেশ প্রশ্নে আপনি দেখবেন যে এখানে সেই পলিসি তারা রেখে দিয়েছে। সেটা এটা প্রধানত তাদের জাতীয় স্বার্থের কারণে সেটা রেখে দিয়েছে, এটা হলো প্রথম। এবং এখানে যে এই যে একটা কথা আছে যে এটা গভর্নমেন্ট টু পার্টি রিলেশন, গভর্নমেন্ট টু পিপল বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক না, মানে আমাদের আমাদের এখানে এটার একটা সত্যতা আছে, এটা একটা বাস্তবতা আছে। সেটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি চিন্তা করছি আমাদের দিক থেকে, আমাদের দিক থেকে আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো। ভারত রাইট, যেমন প্রতিবেশী পাল্টাতে পারবে না, আমরাও পাল্টাতে রাইট। পারবো না। তাহলে কারণ সব আমাদের দেশই দিক তো থেকে সবার স্বার্থ দেখবে, ভারতের স্বার্থ দেখে। নিশ্চয়ই, আমাদের তাহলে কি করা নিশ্চয়ই, উচিত? তাহলে আমাদের অ্যাপ্রোচটা তাহলে কি হবে? একটু খেয়াল করে দেখবেন যে এখন বিএনপি, আপনি দেখেন যে যারা এখন ভারত বিরোধী, আহ, মানে খেয়ে না খেয়ে ভারত বিরোধী কথাবার্তা যারা বলছে, সেভেন সিস্টার খেয়ে ফেলবো ইত্যাদি ইত্যাদি, হুম, মানে হাবি কথা যারা বলছে, তাদের কাছে এই যে বিএনপি একটা প্রতিষ্ঠিত দল। বিএনপি, এবং শুধু তা না, বিএনপি তার নামটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী, এটা কিন্তু হয়েছে ওই জায়গা থেকে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের সাথে অ্যালাইন, বিএনপি ভারতের সাথে অ্যালাইন না, হুম। ভারতের সাথে সমানে সমানে লড়াই করতে চায় না, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী। এখন সেই বিএনপিকে কিন্তু ওরা বলছে যে তারা ভারতের সাথে নাকি আপোস করছে। আমি নাম বলছি না তাদের, এই বাইরে বিদেশে বসে যারা সারমন দেয়, আপনি তাদের ইউটিউব গুলো দেখেন, বিএনপি নেতাদের সম্পর্কে তারা কি ধরনের অভিযোগ করে, হুম, সালাউদ্দিন সাহেব সম্পর্কে কি ধরনের অভিযোগ তারা করে। এমনকি আমাদের এখানে তথাকথিত বিশ্লেষক, ঢাকা ইউনিভার্সিটির টিচার শাহিদুজ্জামান, হুম। তিনি এমন সব মানে নোংরা কথাবার্তা বলেন সালাউদ্দিন সাহেব সম্পর্কে, মানে প্রাণে হাত দিতে হয় এই সমস্ত কথাবার্তা শুনলে। আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের যে জাতীয় স্বার্থটা যে কি, এটা আমরা আসলে বুঝি না। আমাদের যারা ইংরেজ করছেন তারাও যেমন বুঝেন না, আবার যারা অতিরিক্ত প্রেম করছেন তারাও এখানে বুঝেন না। এই জায়গাটি আগামী সরকার, মানে এখানে আরেকটা কথা বলে নেই আমি, এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার ভারত বলেছে বলেছে নির্বাচিত সরকার আসলে তারা কাজ করবে। একই কথা আইএমএফ বলেছে, একই কথা জাইকা বলেছে, হুম। যে আমরা আর ঋণ দেবো না, ইনস্টলমেন্ট বন্ধ করে দিলাম, নির্বাচিত সরকার আসলে আমরা এটা ছাড়বো। কেন জি, তারা কথাটা মানে বলছে? সবাই একটা গণতান্ত্রিক সরকার চায়, একটা স্ট্যাবিলিটি চায়। ডেমোক্রেসির কোশ্চেনে কথাটা বলছে। জি। ফলে আমি আশা করি যেটা আগামী সরকার যেটা আসবে, হুম। আমি বিভিন্ন সময় বিএনপি মহাসচিবের বক্তব্যে যেটা আমি লক্ষ্য করেছি, ইভেন তারেক রহমান সাহেবের বক্তব্য আমি লক্ষ্য করেছি, তারা একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি চান। জি, ভারতের সাথে বা সমস্ত দেশের সাথে জি, এই নিশ্চয়ই। বিষয়টা নির্ধারণ করবে বলে আমি সেটা আশা করি, সেটা তাদের জি, কাছ থেকে সেটা। জি। সাইফুর রহমান তপন, আপনি থাকুন। আমি আরেকবার একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। আপনি কিছু একটু বলতে চেয়েছিলেন, আমি একটু সেই বিষয়টি জেনে নিই আপনার কাছে। না, আমি ওইটাই বলতে চেয়েছিলাম যে ফারুক ভাই, তপন ভাই যেটি হুম, বলেছেন, হুম। আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, বা হ্যাঁ। ভারতের প্রতিবেশী চেঞ্জ করতে পারবে। তবে আমি এখন মনে করি সম্পর্ক উন্নতি করতে হলে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে হুম। এবং চিহ্নিত খুনি যারা, তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত না দিলে এই সম্পর্ক কিন্তু উন্নতি হওয়া খুব টাফ। আপনি দেখুন একটা জেনারেশন, আপনি সে ওসমান হাদির জানাজা দেখেছেন, এত মানুষ কিন্তু স্মরণকালে আমরা আর দেখিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার পরে এত বড় জানাজা কিন্তু বাংলাদেশে হয়নি। এবং ওসমান হাদি ছেলে ছিল ভারতের আধিপত্যবাদ বিরোধী। ভারত যে আমাদের একটি রাজ্য হিসেবে কাউন্ট করতে চায়, বড় ভাই ছোট ভাই আচরণ করতে চায়, এর প্রতিবাদে কিন্তু ওসমান হাদি সোচ্চার ছিলেন। সে কারণে দেখবেন দেশের শুধু রাজধানী ঢাকারই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ওসমান হাদি জানাজায় মানুষ ছুটে এসেছে। জি, সুতরাং এই ভারতের উচিত সম্পর্ক উন্নয়নের জন্য খুনিদের ফেরত দেওয়া, এবং যারা আমাদের হাই কমিশনে হামলা করেছে তাদের খুব দ্রুত বিচার আওতায় আনে। এবং আপনি জানেন যে গতকাল ভারতে যিনি বাংলাদেশের হাই কমিশনার রয়েছেন, হুম, আমি 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 সেখানে গিয়েছি চাণক্যপুরীতে, হুম, হুম। খুব রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে কিভাবে মৌলবাদী দলের লোকজন গিয়ে, এবং তখন কিন্তু হাই কমিশনার বাসায় ছিলেন না, তার স্ত্রী সন্তানদের হুমকি দেওয়া হয়েছে। এটি এটি তো জেনেভা কনভেনশন
জি, কনভেনশন একদম আমি এই বরখেলাপ। বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। আমাদের একটা বিরতিতে যেতে হবে। আরো দু একটি বিষয় রয়েছে। আপনারা যদি সংক্ষেপে উত্তর দেন কিংবা সংক্ষেপে আলোচনা করেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। একটি বিরতির পর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে আবারও ফিরতে চাই আলোচনায়। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং রয়েছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকেই আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি। সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি একটু জানতে চাই যে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে এক হিন্দু যুবককে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম একটু বিভৎস ঘটনা। এই ঘটনার জন্য আবার ভারতে তারা প্রোটেস্ট করছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। একটু বলবেন যে এই ঘটনা তো প্রভাব ফেলে। আর নিশ্চয়ই এগুলো তো প্রভাব ফেলেই, কারণ ভারতে যখন আপনার গুজরাট দাঙ্গা হলো, তখন গুজরাট দাঙ্গার প্রভাব এখানেও পড়তো। হুম। পড়তো কথাটা বললাম কেন, তখন বিএনপি ক্ষমতায় ছিল। আমার পরিষ্কার মনে আছে, আমরা হুম। কিন্তু গুজরাট বিরুদ্ধে মিছিল করেছিলাম, কিন্তু তখন সরকার খুব অ্যালার্ট ছিল, সতর্ক ছিল। হুম। সতর্ক থাকার কারণে আমাদের এখানে বড় কোনো ঘটনা ঘটেনি সেটা। কিন্তু যেহেতু এখানে মুসলিম মানব, ওখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ফলে একটা রিয়েকশন তো হবেই। আবার একইভাবে এখানে যখন হিন্দুদের উপর কোনো ঘটনা ঘটে, তখন হুম। ওই পারেও কিন্তু এটার রিয়েকশন স্বাভাবিক। কিন্তু হ্যাঁ। আমি আমি এবার যেটা লক্ষ্য করছি, আমি লক্ষ্য করছি আমাদের এখানে এই সমস্ত শক্তি, মানে একেবারে ধর্মীয় প্রবন্ধকরা ছাড়া হুম। বিএনপি শুরু করে সবাই কিন্তু স্টেটমেন্ট করেছে। এবং এই এই যুবককে যে মিথ্যা একটা অভিযোগে তাকে এইভাবে হত্যা করা হলো, এই বিষয়টা র্যাবও কিন্তু এটাকে নিশ্চিত করেছে সেটা। এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। জি। আমি মনে করি এই ধরনের অ্যাকশন যত বেশি হবে, তত ওই রিয়েকশন যেটা আমরা ওই পারে দেখতে পাই সেটার সম্ভাবনা কমে যাবে। জি, দুই দেশের নানা সমীকরণ এবং ভারতীয় আধিপত্যবাদ এসব নিয়ে আসলে আপনি কথা বলছিলেন। যান্ত্রিক কোনো কারণে হয়তো আপনার কথাগুলো পুরোপুরি স্পষ্টভাবে আসেনি কিংবা ওভাবে শোনা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছিল কিছুটা। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন ইলিয়াস খান। আমি একটু আপনার কাছে আসতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। তারেক রহমান ফিরবেন, মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সেই সাথে আমি একটু বলতে চাই প্রধান উপদেষ্টা আজকে ভোটের গাড়ির যাত্রা ভোটারদের উৎসাহিত করতে এমন কিছু উদ্বোধন করেছেন। ভয় ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ভয় ভীতিহীন নির্বাচন তৈরি করতে যেই পরিবেশ লাগে সেই পরিবেশ কি এখন আছে আপনার মনে হয়? এখন নাই, কিন্তু নির্বাচনে কোনো বিকল্প নেই। হুম। এখন নাই, ধরুন একজন প্রার্থীকে হত্যা করা হয়েছে, তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন, মিস্টার ওসমান হাদি। তারপরে প্রার্থীর মিছিলে গুলি করা হয়েছে, 4জন প্রার্থীর মিছিলে গুলি করা হয়েছে, একজন মারা গেছেন, অন্যদের মিছিলে অন্য লোক মারা গেছেন, তারা আহত হয়েছেন। এটা তো পরিবেশ হলো না। এখন সবাইকে বলছে অস্ত্র দিবে, বাট অস্ত্র পুরো দেশের আইন শৃঙ্খলা ঠিক না করে অস্ত্র দিলে এটা মানুষ কতক্ষণ নিজেকে সুরক্ষা করতে পারবে? সুতরাং যেটি বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলেছেন এটা ঠিক না, বাট চেষ্টা আছে। আমি মনে করি যে তারা চাচ্ছেন যে একটি ভালো নির্বাচন হবে। এই প্রসঙ্গে আমি আরেকটু বলি, তপন ভাই যেটি বললেন যে গুজরাট দাঙ্গার পরে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল, কিন্তু তখন একটি রাজনৈতিক সরকার থাকার কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকার কারণে কিন্তু সেই মানুষ যাতে কোনো প্রকার দাঙ্গায় না জড়ে সেই চেষ্টা করেছে তারা, এবং সফল হয়েছে। এই জন্যই আমি বলতে চাই যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় আসে সেই ব্যবস্থা করা উচিত। কারণ আপনি দেখেছেন ওসমান হাদির মৃত্যুর পরে বিশেষ করে গণমাধ্যমের উপরে যে হামলা হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টারে যে হামলা হয়েছে, এটি কিন্তু একদম আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো অ্যাকশনে যায়নি। এটি একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকার কারণ। রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে রাজনৈতিক প্রকৃত একটি সরকার, প্রকৃত নির্বাচিত একটি, নট লাইক শেখ হাসিনা বিনা ভোটের বা রাতের ভোটের বা ডামি ভোটের, যদি প্রকৃত একটা সরকার ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু এই সংকটগুলো আমাদের ফেস করতে হতো না। খুব দুর্ভাগ্যজনক ভাবে ঘোষণা দিয়ে দিয়ে তারা পত্রিকা অফিসে অ্যাটাক করেছে। প্রথম আলোতে অ্যাটাক করেছে, তারপর বলছে এবার ডেইলি স্টার, এবং শুধু শুধু অ্যাটাক করেছে তা না,
ব্যাপক লুটপাটও হয়েছে এবং আজকে কিছু টাকা এবং অন্যান্য কি 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 জিনিস যেন উদ্ধার হয়েছে। এটি জি। প্রমাণ করে যে রাজনৈতিক সরকার যদি না থাকে দেশ আসলে স্থিতিশীল রাখার কোনো জি। সুযোগ নেই, এই কারণ মব সন্ত্রাসের আমাদের বিরুদ্ধে আসলে সব রাজনৈতিক দল সহ সবাই কথা বলছে। আরেকটি বিষয়, তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে কোনো পরিবর্তন দেখতে পারবেন কিনা, মানে মনে হচ্ছে কোনো একটা বাংলাদেশের পরিবর্তন আসতে পারে? তিনি তিনি এক হেমিলনের বাসিওয়ালার মতো। আপনি জানেন যে তিনি ছিলেন ক্যাপ্টেন। স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল করেছে, তার ক্যাপ্টেন্সি কিন্তু তার হাতে ছিল। তার নেতৃত্বে কিন্তু এই স্বৈরাচার বিরোধী আন্দোলনটি হয়েছে এবং স্বৈরাচারের পতন ঘটেছে। তিনি আসবেন এটি কিন্তু খুব কাঙ্ক্ষিত, মানুষ প্রত্যাশা করে আছে। তা শুধু তার দলের নেতা কর্মীরা না, অন্যান্য দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারাও কিন্তু অপেক্ষা করছে কখন তারেক রহমান ফিরবেন এবং এই জাতিকে নেতৃত্ব দিবে। কারণ আমরা জাতি হিসেবে এখন খুব ক্রান্তিকাল পার করছি। বাংলাদেশে এই চিত্র আমরা কিন্তু কোনোদিন দেখিনি। এখন যে চিত্র আমরা দেখছি, যে বলা হচ্ছে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে ব্যাপকভাবে। এই যে আমাদের দেশটা তো আসলে একটি অসাম্প্রদায়িক দেশ, রাইট। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি এটি পৃথিবীর দৃষ্টান্ত হতে পারে। বা সাম্প্রতিককালে আপনি দেখবেন, একটু আগে যে কথাটি বললেন যে একজন হিন্দু যুবককে বিনা অপরাধে তাকে কিন্তু পিটিয়ে মারা হয়েছে উলঙ্গ করে, এবং পরে তার তার শরীরে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ। এটি কোনো সভ্য দেশে চিন্তা করা যায় না। না, কখনোই এবং চিন্তা এটি করা যায় না। এটি শুধু ভারত না, সারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হয়েছে। এখন ভারতে মুসলমানদের অত্যাচার চলে বলে আমার দেশে হিন্দুদের আমি অত্যাচার করব, এটা তো আমাদের শিক্ষা না, এটা আমাদের কালচার না। আমরা চাই বাংলাদেশের সব ধর্ম মত পথের মানুষ সবাই সম্মিলিতভাবে, সবাই একত্রিত হয়ে আমরা ভালোভাবে বাস করি, সেটাই তো জি, আমাদের নিশ্চয়ই কাজ। এমনটাই আসলে চাওয়া হওয়া উচিত, যাতে সবাই জি। আসলে ভালো থাকতে পারে। আরেকজন রয়েছেন আমাদের সাথে, আমি একটু তার সঙ্গে, সাইফুর রহমান তপন, আপনার কাছেও একটু জানতে চাই যে তারেক রহমান দেশে ফিরলে আসলে পরিবর্তনটা কেমন হতে পারে, আপনার একটু মন্তব্য জানতে চাই। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল হলো বিএনপি, এবং তার নেতা হলেন, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তার নেতা হলেন তারেক রহমান সাহেব। তো ফলে এটা তো খুব স্বাভাবিক বিষয়, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে যাদেরকে আমরা নেতা হিসেবে দেখছি আমাদের সামনে, তারা কিন্তু সেই স্টেচারের নেতা না। জাতীয় নেতা বলতে যা বুঝায় সেই ধরনের প্রভাব তাদের নেই। তারেক রহমান সাহেবের সেই ধরনের প্রভাব আছে। ফলে উনি যখন দেশে আসবেন তখন নিশ্চয়ই এরকম প্রভাব পড়বে। আপনি গতকাল যে সম্পাদক, বিভিন্ন পত্রিকা এবং সংবাদ মাধ্যমের বিএনপির মতনের নির্বাচনের সময় গিয়েছিলেন, এবং সেখানে তারা যে আশাবাদ ব্যক্ত করেছেন, তারা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটাও খেয়াল করবেন। তারাও মনে করেন যে শেখ রহমান সাহেবের আরো আগে আসলে আরো ভালো। কেন? কারণ সত্যি তো দেশ তো নেতাহীন এখন। হুম। যারা দেখছেন তারা তো নেতা না, তারা এক একটা বড়জোর একটা গোষ্ঠী নেতা হতে পারে, তারা জাতীয় নেতা হওয়ার চরিত্র তাদের নাই। ফলে সেই হিসেবে এটা একটা প্রত্যাশিত বিষয়, ওনার যে স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তন কিংবা ফিরে আসা যেটাকে বলি, এটা একটা প্রত্যাশিত বিষয়। এবং আমরা আশা করতে চাই যে তার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাব। জাতীয় ঐক্য যেটা বলা হচ্ছে, প্রকৃত জাতীয় ঐক্য তৈরি হবে। যে সমস্ত হ্যাজার্ড, যে সমস্ত বিপদ, হুম। যে সমস্ত গণতন্ত্রকে আমি দেখতে পাচ্ছি, যারা আজকে গণমাধ্যমকে কোনো একটা ব্যক্তির উপর মত করছে, প্রস্তুতির কোনো একটা ব্যক্তির উপর মত করছে, কুপিয়ে মানুষ মানুষ মারছে, এইটা আমরা দেখতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। জি। আর এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল বাংলাদেশ লাগবে। তার জন্য দরকার আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে। জি, নিশ্চয়ই সেটা আসলে সবাই সম্ভবত চায় বাংলাদেশের জন্য। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।